আসসালামু আলাইকুম। আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বইসমূহ এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন নং 7 সমাধান করব। আমরা এর আগেও রাজশাহী বোর্ড 2024 সালের এই প্রশ্ন থেকে প্রশ্ন নং 4 এবং প্রশ্ন নং 5 এই অধ্যায়ের জন্য আমরা আসলে সলভ করছি। তাই চলো আমরা কথা না বাড়িয়ে এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2024 সালের আমরা প্রশ্ন নং 7 সমাধান করি। প্রশ্ন নং 7-এ বলছে 2023 সালের জুলাই মাসে তারা কোম্পানির হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাবলী সংগ্রহ করা হয়। তাহলে 2023 সালের জুলাই মাসে তারা কোম্পানির প্রতিষ্ঠানে নিম্নলিখিত তথ্যগুলা প্রশ্নে দেওয়া আছে। এখন এই তথ্যগুলো আমরা দেখতেছি না, আমাকে কি বললো কয়ে ক্ষয়ে গয়ে সেটা আমরা সরাসরি চলে যাব। কয়ে বলছে ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এখন ব্যক্তিগত উত্তোলন বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত উত্তোলন বলতে বুঝি আমি মালিক, আমি কারবার থেকে নগদ কত টাকা নিয়েছি ব্যক্তিগত প্রয়োজনে এবং কত টাকার পণ্য নিয়েছি ব্যক্তিগত প্রয়োজনে, এটাকেই আসলে আমরা ব্যক্তিগত লেনদেন নামে বা ব্যক্তিগত উত্তোলন নামে জানি। এখন আমাদের এই প্রশ্নে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো বা এই ঘটনাগুলো থেকে আমরা দেখব এখানে মালিকের ব্যক্তিগত উত্তোলন কত টাকা আছে। আমরা শুরু থেকে চেক করি। 2023 জুলাই 1 নগদ জের 50,000 টাকা, ব্যাংক জমা 85,000 টাকা, এটা ব্যক্তিগত উত্তোলন না। 3 পণ্য ক্রয় 25,000 টাকা যার মধ্যে নগদ এবং অবশিষ্ট চেকে, এটা ব্যক্তিগত উত্তোলন না। 5 অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়। এখানে দেখো প্রথমে অফিসের প্রয়োজনে তুমি ব্যাংক হতে উত্তোলন করছো, তারপরে ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করছো। এই যে ব্যক্তিগত প্রয়োজনে তুমি যে ব্যাংক হতে উত্তোলন করলা, ব্যাংকে কার টাকা থাকে? কারবারের টাকা থাকে। এখন কারবারের টাকা তুমি ব্যাংক থেকে উত্তোলন করছো নিজের প্রয়োজনে, তারপরে এই যে 4,000 টাকা তুমি যে ব্যাংক থেকে উত্তোলন করছো এটা তুমি কারবারে নিয়ে যাও নাই, তুমি তোমার নিজের প্রয়োজনে রেখে দিছো। এটাকেই আমরা বলি ব্যক্তিগত উত্তোলন। তাহলে এখানে আমরা দেখতেছি ব্যক্তিগত প্রয়োজনে আমরা ব্যাংক থেকে কত টাকা নিচ্ছি? 4,000 টাকা। এখন এই প্রশ্নটা সমাধান করার জন্য আমি আগে খাতায় লিখব 4 নং প্রশ্নের সমাধান আমি লিখে রাখছি, তারপরে লিখব ক ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ নির্ণয়। লিখে আমরা আসলে ছক করলেও সমস্যা নেই, ছক না করলেও সমস্যা নেই। আমরা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা ছক করছি তারিখ বিবরণ টাকা। আসলে এই ছকটা বাধ্যতামূলক না। আমরা তারিখ লিখে লিখব 2023 জুলাই 5। আমরা জুলাই 5-এ কী পেলাম? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আমরা লিখব ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এখানে ব্যাংক হতে উত্তোলন কথাটা তুমি লিখতে পারো, টাকার করে লিখবে তুমি 4,000। বাস লেখা হয়ে গেল ব্যক্তিগত উত্তোলন। এরপরে আমি দেখবো আবার কোথায় আছে ব্যক্তিগত উত্তোলন। 8 রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকিতে স্টোর সাপ্লাইজ ক্রয় 2,400 টাকা, এটা ব্যক্তিগত উত্তোলন না। প্রদেয় নোট স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ 35,000 টাকা, এটা ব্যক্তিগত উত্তোলন না। 16 পণ্য বিক্রয় 45,000 টাকা, এটা ব্যক্তিগত উত্তোলন না। প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয়, এটা ব্যক্তিগত উত্তোলন না। 24 দেনাদারের নিকট হতে 15,000 টাকা চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা ব্যক্তিগত লেনদেন বা ব্যক্তিগত উত্তোলন না। 25 নগদে জীবন বিমার প্রিমিয়াম প্রদান করা হলো 2,500 টাকা। এই দেখো নগদে জীবন বিমা, তারপরে মালিক তার জীবনের উপর বিমা খুলছে। এই যে মালিক তার জীবনের উপর যে বিমা খুলছে, একটা নির্দিষ্ট সময় পর পর ওই জীবন বিমার বিপরীতে তাকে কিন্তু প্রিমিয়াম বা সালামি পরিশোধ করতে হবে। কত টাকা সালামি পরিশোধ করবে সে? 2,500 টাকা। কারবার থেকে পরিশোধ করছে। এখন জীবন বিমা মানে মালিক তার জীবনের উপর বিমা খুলছে। এখন জীবন বিমা পলিসি আসলে কে প্রদান করবে? মালিকের ব্যক্তিগত তহবিল থেকে মালিক প্রদান করবে। কিন্তু এখানে কি বলা আছে? নগদে জীবন বিমার প্রদান করা হলো 2,500 টাকা। এইখানে থাকার উদ্দেশ্যটা কি? আসলে মালিকের জীবন বিমার টাকা কারবার প্রদান করছে। তাহলে মালিকের জীবন বিমার টাকা কারবার কত টাকা প্রদান করছে? 2,500 টাকা। এখন এই জীবন বিমা মালিকের ব্যক্তিগত। এখন এই জীবন বিমার টাকাটা কে প্রদান করলো? কারবার প্রদান করলো। যেহেতু কারবার প্রদান করলো তাই এটা মালিকের ব্যক্তিগত উত্তোলন বা ব্যক্তিগত লেনদেন। তাই আমি লিখব জুলাই 25 জীবন বিমা প্রিমিয়াম প্রদান। আমরা কত টাকা লিখব? 2,500 টাকা লিখব। লিখার পর আমাদের কিন্তু আর কোনো লেনদেন নেই যেটা ব্যক্তিগত উত্তোলন। এখন আমরা যোগ করব 4,000 আর 2,500, আমরা লিখলাম 6,500। এটাই হচ্ছে আসলে ব্যক্তিগত উত্তোলনের মোট পরিমাণ। এখন এর বাইরেও আমাদের প্রশ্নে ব্যক্তিগত উত্তোলন কি কি থাকতে পারে এটা একটু আমি লিখে রাখছি, যে এর বাইরেও আমাদের প্রশ্নে ব্যক্তিগত উত্তোলন থাকতে পারে আয়কর প্রদান। যদি এক মালিকানা কারবারে অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তুমি দেখো লেনদেনে আয়কর প্রদান আছে। এক মালিকানা কারবারে আয়কর প্রদান করা বাধ্যতামূলক না। এক মালিকানা কারবারে আয়কর কে দেবে? এক মালিকানা কারবারের জন্য আয়কর মালিক দিবে। মালিকের ব্যক্তিগত আয় থেকে মালিক আয়কর দেবে। আয়কর মানে কি? আয়ের উপর কর প্রদান করা। তাহলে মালিক যাহা আয় করে ব্যবসা থেকে, চাকরি থেকে, কৃষি
খাত থেকে, অন্যান্য সব খাত থেকে, সবগুলো আয়ের সমষ্টি মিলে যদি গভর্নমেন্টকে কর দেওয়ার মতো তার টাকা থেকে থাকে, তাহলে মালিককে সরকারের নিকট আয়কর প্রদান করতে হবে। এখন মালিক যদি আয়কর কারবার থেকে প্রদান করে, তখন এটা মালিকের ব্যক্তিগত খরচ হবে। তাহলে যদি লেখা থাকে এক মালিকানা কারবারে আয়কর প্রদান মালিকের ব্যক্তিগত উত্তোলন, যদি লেখা থাকে মালিকের ছেলে মেয়ের স্কুলের বেতন প্রদান, এই দেখো মালিকের ছেলে মেয়ের স্কুলের বেতন প্রদান, তুমি তোমার ম্যানেজারকে বা তুমি তোমার কর্মচারীকে অর্ডার দিলে, যাও তুমি আমার ছেলের স্কুলের বেতন কারবারের ক্যাশ বাক্সের টাকা থেকে দিয়ে আসো, তুমি আমার মেয়ের বেতন কারবারের ক্যাশ বাক্সের টাকা থেকে দিয়ে আসো, তখন এটা মালিকের কি হবে? ব্যক্তিগত উত্তোলন বা ব্যক্তিগত লেনদেন হবে। তখন এটা আমাদের থাকলে আমরা এই ব্যক্তিগত উত্তোলনে নিয়ে আসব। এর বাইরে কি থাকতে পারে? ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। মালিক যদি কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে, এটাও মালিকের ব্যক্তিগত উত্তোলন। আমি এক্সট্রা জিনিসগুলো তোমাকে লিখে দিলাম যে আর কি কি লেনদেন থাকতে পারে ব্যক্তিগত উত্তোলন। তাহলে আমরা ক খুব সহজে করতে পারলাম যে ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। ক আমাদের ডান। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ে বলছে নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলোর জাবেদা দাখিলে দাও। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলো জাবেদা দাখিলে দাও। নগদান বইতে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি তার আগে এটা আমাকে জানতে হবে। আমরা নগদান বইতে শুধুমাত্র নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করি। আর নগদ প্রাপ্তি বলতে আমরা নগদ টাকাকে এবং চেকের মাধ্যমে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত টাকাকে বুঝে থাকি। তাহলে আমরা বলতে পারি নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন ব্যতীত অন্য কোনো লেনদেন আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব না। এখন আমাকে কি বলছে? নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলো জাবেদা দাখিলে দাও। নগদান বইতে কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হবে না? নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন ব্যতীত অন্যান্য সকল লেনদেন। ওকে, তাহলে এখন আমরা দেখি প্রশ্নে যে এই প্রশ্নে কোন লেনদেনগুলো আছে যে নগদান ব্যতীত অর্থাৎ নগদ এবং চেক সংক্রান্ত ব্যতীত, সেগুলোর জন্যই মূলত আমরা জাবেদা করব। আমরা শুরু থেকে দেখি। জুলাই 1 নগদ জের ব্যাংক জমা, এটা নগদ। পণ্য ক্রয় 25,000 টাকা, যার মধ্যে নগদ 20,000 টাকা, অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হয়। এই দেখো চেকে প্রদান করা হলো, চেকে প্রদান করা হলো মানে টাকাটা ব্যাংক থেকে চলে গেছে, এটা নগদান বইতে লিপিবদ্ধ হবে। তাহলে 3 আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হবে। আমরা 25,000 টাকার পণ্য ক্রয় করছি, করে 20,000 টাকা নগদে দিছি এবং চেকে দিছি 5,000 টাকা। অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়, এটা আমাদের নগদ লেনদেন। 8 রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকিতে স্টোর সাপ্লাইস ক্রয় 2,400 টাকা, শর্ত N30 N30। এই শর্ত মানে কি? আমি বাকিতে কোনো কিছু ক্রয় করছি, যার কাছে বাকিতে ক্রয় করছি সে আমাকে সর্বোচ্চ সময় দিচ্ছে 30 দিন, যে আমি আপনার কাছে বাকিতে বিক্রয় করলাম, বাট আপনাকে আমাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা রিঙ্গো কোম্পানির কাছ থেকে বাকিতে কি ক্রয় করছি? স্টোর সাপ্লাইস। স্টোর সাপ্লাইস বলতে বাংলা এটাকে আমরা মণিহারি বলি। মণিহারি এটা কারবার ভেদে ভিন্নতা থাকে। নর্মালি আমরা মণিহারি বলতে কলম, কাগজ, খাতা, পিন, অর্থাৎ আমরা যে ব্যবহারযোগ্য যে দ্রব্য আছে, বস্তু আছে, যেটা আসলে 1 বছরের কম সময়ের মধ্যে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে, এই দ্রব্যগুলোকে আমরা আসলে মণিহারি বলি। ওকে, এখন রিঙ্গো কোম্পানির নিকট হতে আমরা মণিহারি কিসে ক্রয় করছি? বাকিতে ক্রয় করছি। তাহলে আমি তোমাকে কি বললাম? নগদান বহিতে কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করব? নগদ ও চেক সংক্রান্ত লেনদেন। তাহলে যদি অনগদ লেনদেন হয়, বাকিতে সম্পাদিত লেনদেন হয়, এগুলো কিন্তু আমরা নগদান বহিতে লিপিবদ্ধ করব না। তাহলে আমরা 8 তারিখ পেয়ে গেলাম, এটা নগদান বহিতে লিপিবদ্ধ হবে না। কেন লিপিবদ্ধ হবে না? কারণ এটা আমি বাকিতে ক্রয় করছি। বাকিতে কি ক্রয় করছি? সাপ্লাইস ক্রয় করছি। এখন আমরা যদি বাকিতে সাপ্লাইস ক্রয় করি, এখানে আসলে একটু সমস্যা আছে। আমরা সাপ্লাইসটাকে কখনো কখনো সম্পূর্ণটাকে ব্যয় ধরে হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে পারি, আবার আমি সাপ্লাইসটাকে পুরোটাই সম্পদ ধরে হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে পারি। আমরা যেটাই ধরি না কেন সাপ্লাইসটাকে ডেবিট করতে হবে। খরচ ধরলেও সাপ্লাইসকে ডেবিট করতে হবে, সম্পদ ধরলেও সাপ্লাইসকে ডেবিট করতে হবে। তাহলে 8 তারিখের জন্য আমরা কি জাবেদা করবো? বা আমরা এখানে যে দেখতেছি যে লেনদেনগুলো নগদান বহিতে লিপিবদ্ধ হবে না, সেগুলোর জন্য জাবেদা করতে বলছে। তাই আমরা কি করবো? খ লিখবো। আমরা লিখবো তারা কোম্পানির জাবেদা। আমি শখ করে নেই, আমরা সরাসরি করে রাখছি, তুমি শখ করে নিবা। প্রসেস হচ্ছে যেভাবে শখ করতে হয় শখ করে নিবা। তারিখের ঘরে তারিখ দিবা, অর্থাৎ সাল দিবা, তারপরে জুলাই 8 দিবা, দিয়ে তুমি 8 তারিখের জাবেদা করবা। 8 তারিখের জাবেদা কি হবে? সাপ্লাইসকে তুমি যেভাবেই দেখাও না কেন সাপ্লাইসকে ডেবিট করতে হবে, প্রদেয় হিসাবকে ক্রেডিট করতে হবে। মূল জাবেদা, কারণ বাকিতে ক্রয় করছো মানে তোমার কাছে রিঙ্গো কোম্পানি টাকা পাবে। তাহলে তুমি জাবেদা কি করবা? সাপ্লাইস হিসাব ডেবিট 2,400 টাকা। বাকিতে ক্রয় করার জন্য প্রদেয় হিসাব নামক দায় বাড়বে, তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে 2,400 টাকা। আমাদের 8 তারিখের জাবেদা ডান দিয়ে লিখতে হবে বাকিতে সাপ্লাইস ক্রয় করা হলো। ব্যাখ্যা।
ওকে। 14, প্রদেয় নোট স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ 35,000 টাকা। তাহলে আমরা কিন্তু ব্যাংক থেকে ঋণ নিছি। কীভাবে নিচ্ছি এটা পরে, ব্যাংক থেকে ঋণ নিছি। ব্যাংক থেকে ঋণ নিছি মানেই এটা নগদ লেনদেন, এটা আসলে অনগদ বা বাকিতে সম্পাদিত লেনদেন না, এটা নগদান বহিতে যাবে, এটার জাবেদা হবে না এই প্রশ্ন অনুযায়ী। তারপরে কি বলছে 16, পণ্য বিক্রয় 45,000 টাকা, নগদে 25,000 টাকা, অবশিষ্ট চেকে, তার মানে এটা নগদ লেনদেন। প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় 12,500 টাকা। তার মানে এই যে প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে, এটা ঘাবড়াবা না তুমি যখন বাকিতে পণ্য ক্রয় করো, বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব নামক দায়ের সৃষ্টি হয়। প্রদেয় হিসাব মানে কি, মানুষ তোমার কাছে টাকা পাবে, এটা অলিখিত পাওনা, তার মানে এটা ডকুমেন্টে লেখা নেই, এটা মৌখিক। যখন মানুষ তোমার কাছে ক্রয় বাবদ টাকা পাবে, তুমি স্ট্যাম্পে লিখে দিবা যে ডকুমেন্টে লেখা থাকবে, তখন ওটাকে স্বীকৃতি বিল বা প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয় আমরা বলে থাকি। তাহলে এটাই বলা আছে এখানে, প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় 12,500 টাকা। তার মানে কি, আমি প্রদেয় নোটের বিনিময়ে বা বিলের বা নোটের বিনিময়ে আমরা পণ্য ক্রয় করছি, এটা বাকিতে ক্রয় করছি। তাহলে এখন আমরা হিসাব বিজ্ঞানে কি জানি, আমরা যখন পণ্য ক্রয় করব, পণ্য ক্রয় করলেই ব্যয় হয়। তাহলে 18 তারিখের জন্য আমরা জাবেদা কী করবো, লিখবো জুলাই 18। পণ্য ক্রয় করলেই ব্যয় হয়, ক্রয় হিসাব ডেবিট। ব্যয় হওয়ার জন্য, ব্যয় বাড়ানোর জন্য ক্রয় হিসাব ডেবিট লিখলাম 12,500 টাকা। আর আমি যে ক্রয় করছি বাকিতে, লিখিত না অলিখিত, এটা হচ্ছে লিখিত, কারণ প্রদেয় নোটে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। যদি এটা অলিখিত হইতো তাহলে আমরা লিখতাম প্রদেয় হিসাব। যেহেতু এটা লিখিত, তাহলে আমাদের প্রদেয় নোট হিসাব ক্রেডিট হবে। তার মানে প্রদেয় হিসাব এবং প্রদেয় নোট দুইটাই আমার দায়। দুটোর মধ্যে পার্থক্য কি, প্রদেয় হিসাব মানে এটা মৌখিক, মানুষ আমার কাছে পাবে, আর প্রদেয় নোট মানে এটা মানুষ আমার কাছে পাবে, এটা স্ট্যাম্পে লেখা আছে। যদি আমি কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হই, তখন যে আমার কাছে টাকা পাবে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাই এই জন্য জাবেদা কী হবে এখানে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। 12,500 টাকা, 12,500 টাকা দিয়ে ব্যাখ্যা লিখবো যে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। ওকে, এরপরে আমরা আসবো 24, দেনাদারের নিকট হতে 15,000 টাকার চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা নগদ লেনদেন। নগদে জীবন বিমার প্রিমিয়াম প্রদান করা হলো, নগদ লেনদেন। 30, বিজ্ঞাপন বিল 4,000 টাকা, যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে। এই দেখো বিজ্ঞাপন বিল, তার মানে আমরা এই মাসে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রচারের জন্য 4,000 টাকার প্রচার করছি, বিজ্ঞাপন প্রচার করছি। কিন্তু বিজ্ঞাপন বিল 4,000 টাকা আমি যে প্রচার করলাম সেটা চলতি মাসে আমি পরিশোধ করব না, এটা পরবর্তী মাসে পরিশোধ করব। তার মানে এটা দ্বারা কী মিন করতেছে, যে আমি যে 4,000 টাকার বিজ্ঞাপন সেবা গ্রহণ করলাম, ব্যয়ের সৃষ্টি হইলো, কিন্তু ব্যয়ের টাকাটা চলতি মাসে পরিশোধ করতেছি না, তাহলে আমি বাকিতে এই ব্যয়টা করছি। তাহলে বাকিতে ব্যয় করছি মানে কি, যার কাছে আমি প্রচারণা করছি, যে আমার দোকানের প্রচারণা করে দিছে বা এই খরচটা সম্পূর্ণ করে দিছে, সে আমার কাছে 4,000 টাকা পাবে। মূল কথাটা 4,000 টাকা পাবে। তাহলে 4,000 টাকা পাওয়ার কারণে আসলে আমার কি বাড়বে, দায় বাড়বে। তাহলে এখন 30 তারিখে জাবেদা কী হবে, বিজ্ঞাপনের বিলের জন্য বিজ্ঞাপন খরচ নামক ব্যয় বৃদ্ধি পাবে। তবে আমরা 30 তারিখ লিখব। এখানে একটা মিস্টেক হয়েছে, একটা লেনদেন মেবি বাদ গেছে, এখানে একটা লেনদেন বাদ গেছে। এই লেনদেন আমি বলতেছি, এই লেনদেনটা আমার বাই মিস্টেক বাদ গেছে। আসলে এটা হতে 31 তারিখ, আর একটা লেনদেন আছে 30 তারিখ। আচ্ছা, আমি এইটাই আগে বুঝাই, বিজ্ঞাপন বিল 4,000 টাকা, যা পরবর্তী মাসে পরিশোধ করা হবে। তাহলে এখন এটা জাবেদা করবো আমরা, এটা 31 তারিখ হবে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা বলি আমি, এটা 31 তারিখ, এটা একটু আমার লিখতে আসলে মিস্টেক হয়েছে। তাহলে 31 তারিখে জাবেদা কী হবে, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, বকেয়া বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন খরচ ব্যয় বাড়ার জন্য, আর যেহেতু আমি বিজ্ঞাপন খরচের টাকা পরিশোধ করতে পারি নাই, তাই বকেয়া বিজ্ঞাপন খরচ হচ্ছে ক্রেডিট 4,000 টাকা। এই হচ্ছে বিষয়। ওকে, এখন আমাদের একটা লেনদেন বাদ গেছে, আমি একটু প্রশ্ন থেকে লেনদেনটা বলতেছি। আমার প্রশ্ন এখানেই আমি রাখছি, এখানে প্রশ্নটা দেখতেছি। আমাদের 30 তারিখে একটা লেনদেন ছিল, এখানে বাই মিস্টেক আমার এখানে বাদ গেছে। দেনাদার তামারার নিকট পাওনা বাবদ 60,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল। এটা আমি আসলে জাবেদারে লিখে রাখছি, দেখো আমি বুঝাচ্ছি এখানে কি বলতেছে। দেনাদার তামারার নিকট পাওনা, তার মানে আমি তামারা নামক এক ব্যক্তির কাছে 60,000 টাকা পেতাম। এই যে ব্যক্তির কাছে 60,000 টাকা পেতাম, এটা দেনাদার মানে কিন্তু আমাদের আধুনিক নাম অনুযায়ী প্রাপ্য হিসাব। তাহলে আমি মানুষের কাছে যে টাকা পাবো, এটা কিন্তু আমাদের প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার তামারার নিকট পাওনা 60,000 টাকার, তাহলে আমি তামারার কাছে কত টাকা পেতাম, 60,000 টাকা, এটা আমার প্রাপ্য হিসাব। এটা কিন্তু আমাদের ডেবিট ছিল, এটা ডেবিট ছিল। এখন এই প্রাপ্য হিসাব মানে কি, প্রাপ্য হিসাব মানে হচ্ছে আমাদের অলিখিত পাওনা, আমি পাবো, এটা অলিখিত। তার মানে আমি তামারার কাছে যে 60,000 টাকা পেতাম, এটা কিন্তু মৌখিক ভিত্তিতে। এখন আমার
সন্দেহ হলো বা একটা সময় চিন্তা আসলো যে আসলে তামারা তো আমার টাকাটা মেরে খেতে পারে, মানে আমাকে যদি সে টাকাটা না দেয় আমি তো আইনগত ব্যবস্থা নিতে পারবো না, তখন আমি কি করলাম, তার এগেনিস্টে একটা ডকুমেন্ট তৈরি করলাম, 50 টাকার স্ট্যাম্প তৈরি করলাম যে আমি অমুক ব্যক্তির কাছে এত টাকা পাই, সে এত দিনের মধ্যে টাকা ফেরত দিতে বাধ্য থাকিবে, অন্যথায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটাকেই আমরা আসলে প্রাপ্য বিল বা প্রদেয় বিল নামে জানি। কখনো প্রাপ্য বিল নামে ইউজ করি যখন দেনাদার বা মানুষের কাছে তখন টাকা পাবো, তখন প্রাপ্য বিল, মানুষ যখন আমার কাছে টাকা পাবে তখন এটা প্রদেয় বিল বা প্রদেয় নোট। তাহলে আমি তামানার কাছে কত টাকা পাবো, 60,000 টাকা পাবো। এখন এই 60,000 টাকার এগনিস্টে তার কাছে আমি আসলে লিখিত নিছি, ওই জন্য বলা আছে টাকার 60,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল। তাহলে আমি তামানার কাছে কিন্তু 60,000 টাকা পেতাম, ওটা প্রাপ্য হিসাব নামে ডেবিট ছিল, এখন তার কাছে আমি লিখিত নিলাম, তার মানে এই প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে গেল, প্রাপ্য নোট নামক সম্পদ বৃদ্ধি পেল। তার মানে একদিকে আমার অলিখিত পাওনাটা হ্রাস পেল, লিখিত পাওনাটা বৃদ্ধি পেল। তাই আমরা 30 তারিখে যাবে কি করব, এই দেখো প্রাপ্য নোট হিসাব ডেবিট, তার মানে আমার লিখিত পাওনা বৃদ্ধি পেল আর আমার প্রাপ্য হিসাব নামক সম্পদ হ্রাস পেল, কারণ আর তো অলিখিত পাওনাটা থাকবে না। তাহলে আমরা কি লিখবো, প্রাপ্য হিসাব ক্রেডিট। মূল বিষয়টা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যাবে না। তাহলে আমরা এইভাবে খটা শেষ করতে পারলাম খুব সহজে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এখন আমরা গ সমাধান করব। গয় কি বলছে, উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে দুঘরা নগদান বই তৈরি করো। আমি একটু আগে বললাম আমরা যখন নগদান বই প্রস্তুত করি, নগদান বইয়ে আমরা লেনদেন থেকে নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করি। আমি আবারও বলতেছি, নগদান বইয়ে আমরা শুধুমাত্র নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ করি। আমরা যখন নগদান বই করি, নগদান বই মূলত 1 ঘরা নগদান বই হয়, 2 ঘরা নগদান বই হয়, 3 ঘরা নগদান বই হয়। 1 ঘরা নগদান বইয়ের আসলে আমরা ম্যাথ করি না, আমরা মূলত 2 ঘরা নগদান বইয়ের ম্যাথ করি এবং 3 ঘরা নগদান বইয়ের আমরা ম্যাথ করি। 2 ঘরা নগদান বই বলতে আমাদের টাকার ঘর দুটা থাকে, একটা হচ্ছে ক্যাশ বাক্সের টাকা আর একটা হচ্ছে ব্যাংকের টাকা। আর যদি আমার 3 ঘরা নগদান বই হয়, কারবারের বা ক্যাশ বাক্সের টাকা ব্যাংকের টাকার সাথে বাট্টার একটা ঘর হয়। তাহলে 2 ঘরা নগদান বই মানে ক্যাশ বাক্সের জন্য একটা টাকা, ব্যাংকের জন্য একটা টাকা। আর 3 ঘরা নগদান বই হলে আরেকটা টাকার ঘর অ্যাড হবে, সেটা হচ্ছে বাট্টার টাকার ঘর। এইটাই হচ্ছে মূলত 2 ঘরা নগদান বই আর 3 ঘরা নগদান বইয়ের বিষয়। ওকে, তাহলে আমরা নগদান বইয়ে কি করব, শুধুমাত্র নগদ লেনদেনটাকে লিপিবদ্ধ করব। এখন আমরা যখন নগদান বই করব, নগদ লেনদেনটাকে কিভাবে লিপিবদ্ধ করব, আমরা যখন নগদান বই করব আমার দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা রাইট সাইড, মানে একটা বাম পাশে একটা ডান পাশে। আমরা আগে একটু ছকটা নিয়ে আলোচনা করি, আমি ছকটা করে রাখছি বোর্ডে, তুমি আগে লিখবা গ, তারা কোম্পানির নগদান বই 2 ঘরা। আসলে 2 ঘরা নগদান বই মানে টাকার ঘর দুটো থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে পার্টিশন হবে, পার্ট হবে, একটা লেফট সাইড হবে একটা রাইট সাইড হবে। এখন পার্টটা হবে মেডেলে। এইবার দেখো তুমি এই যে একটা ডেবিট আছে একটা ক্রেডিট আছে, এই যে এইটা পার্ট, এই যে মেডেল বরাবর পার্ট। ওকে, এই পাশটা ডেবিট, এই পার্টের এই পাশটা হচ্ছে ক্রেডিট। এই পাশে আমার টাকার ঘর দুইটা, এই পাশে আমার টাকার ঘর দুইটা, এই জন্য এটাকে আমরা 2 ঘরা নগদান বই বলতেছি। এখন টাকার ঘর দুইটা কি, একটা হচ্ছে নগদ টাকা, একটা ব্যাংক টাকা। তার মানে আমরা ক্যাশ বাক্সের হিসাবটা রাখতেছি এইখানে, ব্যাংকের হিসাবটা রাখতেছি এখানে। আবার প্রদানের ক্ষেত্রে এটা আমার ক্যাশ বাক্সের হিসাব, এটা হচ্ছে আমার ব্যাংকের হিসাব। এখন 2 ঘরা নগদান বইয়ে ডেবিটটা হচ্ছে প্রাপ্তি, ক্রেডিটটা হচ্ছে প্রদান। তাহলে আমরা যদি কারবারের ক্যাশ বাক্সে টাকা পাই অর্থাৎ নগদ টাকা যদি পাই, আমি ক্যাশ বাক্সকে ডেবিট করব। আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাই, আমি ব্যাংকে ডেবিট করব। আমি যদি কারবারের ক্যাশ বাক্স থেকে টাকা প্রদান করি, আমি নগদানকে ক্রেডিট করব। আমি যদি টাকা ব্যাংক থেকে প্রদান করি বা চেকের মাধ্যমে প্রদান করি, তাহলে আমরা ব্যাংকে ক্রেডিট করব। এই মূল হচ্ছে বিষয়টা হচ্ছে এটা। আর এখানে নগদান বই যখন আমি প্রস্তুত করব, আমার একটা বিশেষ লেনদেন আছে যেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা লেনদেন নামে জানি। এটা আমরা অঙ্ক করার সময় আলোচনা করব। তাই চলো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা প্রশ্নটা দেখি এবং সেই আলোকে আমরা নগদান বই অর্থাৎ 2 ঘরা নগদান বই প্রস্তুত করি। আমরা প্রশ্নের শুরুতে দেখতেছি 2023 সালের 1 জুলাই প্রশ্নে স্পষ্ট দেওয়া আছে নগদ জের 50,000 টাকা, ব্যাংক জমা 85,000 টাকা। তার মানে 2023 সালের 1 জুলাই মাসের শুরুতে কারবারের ক্যাশ বাক্সে 50,000 টাকা ছিল এবং ব্যাংকে 85,000 টাকা ছিল। এই যে কারবারের ক্যাশ বাক্সে যে 50,000 টাকা ছিল এবং ব্যাংকে যে 50,000 টাকা ছিল ক্যাশ বাক্সে, আর ব্যাংকে যে 85,000 টাকা ছিল, এটা হিসাবকালের শুরুতে অর্থাৎ মাসের শুরুতে আমাদের প্রারম্ভিক জের, এই প্রারম্ভিক জেরটা দুইটা আমাদের সম্পদ মিন করতেছে। কারণ ক্যাশ বাক্সে 50,000 টাকা আছে, ব্যাংকে আমার 85,000 টাকা আছে, দুটি আমার সম্পদ। আর হিসাব বিজ্ঞানের সম্পদ হলে ডেবিট দিকে লিখবো, দায় হলে ক্রেডিট দিকে লিখবো। এখন আমাদের প্রথমের জেরটা সম্পদ এবং দায়ের উপর বেস করে হবে।
ক্যাশ বাক্সের টাকা অলওয়েজ সম্পদ, ক্যাশ বাক্সের টাকাটা সবসময় ডেবিট দিকে লিখবো। কিন্তু আমার ব্যাংক জমা, যদি ব্যাংক জমা থাকে ডেবিট দিকে সম্পদের জন্য, কিন্তু যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ব্যাংক জমাতিরিক্ত থাকতো তাহলে আমি ক্রেডিট দিকে লিখতাম জুলাই 2023 জুলাই 1 উদ্বৃত্ত বিডি আমরা ব্যাংকের ঘরে লিখতাম, যত টাকা থাকতো তত। তাহলে মূল কথাটা হচ্ছে যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে এটা আমার দায়, আমি ক্রেডিট দিকে লিখবো। আর যদি ব্যাংক জমা থাকে এটা আমার সম্পদ, আমি ডেবিট দিকে লিখবো। তাহলে এখানে নগদ জেড আমার সম্পদ, ব্যাংক জমা আমার সম্পদ। তাহলে আমি প্রারম্ভিক জেডটা ডেবিট দিকে লেখার মাধ্যমে অঙ্কটা শুরু করব। তাহলে লিখবো 2023 জুলাই 1 উদ্বৃত্ত বিডি, নগদের ঘরে 50,000 টাকা, ব্যাংকের ঘরে 85,000 টাকা। এখন আমরা অন্যান্য লেনদেনগুলো দেখব। যে লেনদেনগুলোর ফলে নগদ টাকা প্রাপ্তি বুঝাবে ডেবিট দিকে লিখবো, যে লেনদেনগুলোর ফলে নগদ টাকা প্রদান বুঝাবে আমি ক্রেডিট দিকে লিখবো। আর যে লেনদেনের ফলে নগদ টাকা প্রাপ্তি প্রদান কিছুই ঘটে নাই সেগুলো নগদান বহিতে আমি রেকর্ড করব না, কারণ নগদান বহিতে শুধুমাত্র নগদ প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। এখন আমি 3 দেখতেছি কি, পণ্য ক্রয় 25,000 টাকা, যার মধ্যে নগদ 20,000 টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হয়। আমরা যখন পণ্য ক্রয় করি নগদ টাকা চলে যায়, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো জুলাই 3। এখন এটা কিন্তু খতিয়ানের মতো, আমি নগদ টাকা কেন প্রদান করলাম সেই রিজনটা আমাকে বিবরণের ঘরে লিখতে হবে। এখানে আমি কিন্তু আসলে 25,000 টাকার পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করে আমি নগদ দিছি 20,000 টাকা আর চেক দিছি 5,000 টাকা। তাহলে আমাকে রিজনটা লিখতে হবে। তাহলে আমি বিবরণের ঘরে লিখবো ক্রয় হিসাব, লিখে নগদের ঘরে লিখবো হচ্ছে আমাদের 20,000 আর ব্যাংকের ঘরে লিখবো আমরা 5,000 টাকা। একদম ইজিলি কিন্তু আমরা লিখতে পারলাম। মূল কথাটা হচ্ছে কারবারের ক্যাশ বাক্স থেকে যদি টাকা আমি প্রদান করি নগদের ঘরে লিখবো, আর ব্যাংক থেকে যদি প্রদান করি আমি ব্যাংকের ঘরে লিখবো। তাহলে আমি 25,000 টাকায় পণ্য ক্রয় করে ক্যাশ বাক্স থেকে 20,000 টাকা দিছি নগদ এবং অবশিষ্ট 5,000 টাকা আমি চেক মারফত দিছি, মানে আমার টাকাটা ব্যাংক থেকে চলে গেছে। ওকে, পাশে কি বলছে, অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। এখন নগদান বই প্রস্তুত করার সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ লেনদেন আছে, এটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। মানে কন্ট্রা এন্ট্রি, এটার বাংলা আছে বিপরীত দাখিলা। বিপরীত বলতে আসলে এই কন্ট্রা এন্ট্রির ফলে একই সাথে আমাদের নগদ এবং ব্যাংক দুইটা কলামকে প্রভাবিত করবে। তুমি নিজে একটু থিঙ্ক করো, তুমি কারবারের ক্যাশ বাক্সের টাকা বেশি হলে কোথায় রাখো? সেফটির জন্য ব্যাংকে রাখো। ধরো অ্যাজ এ এক্সাম্পল তোমার কাছে ক্যাশ বাক্সে, এটা ধরো তোমার ক্যাশ বাক্স, এই ক্যাশ বাক্সে তোমার 50,000 টাকা আছে। এখন এই 50,000 টাকা তুমি কি করতেছো, স্থানীয় একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তোমার এটা হচ্ছে ব্যাংক, এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তুমি 20,000 টাকা ডিপোজিট করলা, মানে জমা দিলা। তাহলে তোমার ক্যাশ বাক্সে 50,000 টাকা আছে, এইখান থেকে টাকা নিয়ে তুমি স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওইখানে জমা দিলা। তাহলে মূল বিষয়টা কি হলো, তোমার ক্যাশ বাক্স থেকে 20,000 টাকা কমবে আর ব্যাংকে প্লাস হবে 20,000 টাকা। তার মানে এটা তোমার ইন্টারনাল লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। তোমার ক্যাশ বাক্সে নগদ নামক সম্পদ কমতেছে এবং ব্যাংকে 20,000 টাকা সম্পদ বাড়তেছে। এই লেনদেনটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি। তার মানে একসাথে নগদের ঘরকেও প্রভাবিত করতেছে, একসাথে ব্যাংকের ঘরকেও প্রভাবিত করতেছে। আর প্রভাবিতও কীভাবে করতেছে, এক জায়গায় কমলে আরেক জায়গায় বাড়বে, আরেক জায়গায় বাড়লে আরেক জায়গায় কমবে। মূল পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে আমি কন্ট্রা এন্ট্রি সহজে বুঝবো কীভাবে, আমি যদি আমার ক্যাশ বাক্সের টাকা ব্যাংকে জমা দেই তাহলে ক্যাশ বাক্সে টাকা কমবে, ব্যাংকে টাকা বাড়বে। আমি যদি ব্যাংকের টাকা ক্যাশ বাক্সে নিয়ে আসি, অর্থাৎ ব্যাংকের টাকা উত্তোলন করি, ব্যাংকের টাকা উত্তোলন করে কোথায় নিয়ে আসি, ক্যাশ বাক্সে নিয়ে আসি, তাহলে বিষয়টা কী হবে, এটা ধরো আমাদের ব্যাংক, আমার ব্যাংকে 20,000 টাকা ছিল, এখান থেকে আমি 5,000 টাকা উত্তোলন করলাম, তাহলে এইখানে মাইনাস হবে 5,000 টাকা, এটা আমার ক্যাশ বাক্স, এখানে প্লাস হবে 5,000 টাকা। তার মানে এক জায়গায় কমতেছে এক জায়গায় বাড়তেছে। মূল পয়েন্টে হচ্ছে এটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। এখন কন্ট্রা এন্ট্রি একই সময়ে আমি ডেবিট দিকেও লিখবো, ক্রেডিট দিকেও লিখবো। তবে কন্ট্রা এন্ট্রিটাকে আমাকে নগদান বহিতে উভয় দিকে লিখতে হবে। আর উভয় দিকে লেখার জন্য যাতে তোমার ভুল না হয় তুমি এখানে একটা টেকনিক অবলম্বন করবা। সেই টেকনিকটা হচ্ছে যে লেনদেনটার কন্ট্রা এন্ট্রি হবে তুমি দেখলেই বুঝতে পারবা। কন্ট্রা এন্ট্রি মূলত দুইটা লেনদেনের হয়। আমি যদি ক্যাশ বাক্সের টাকা ব্যাংকে জমা দিই আমার কন্ট্রা এন্ট্রি হবে, আমি যদি ব্যাংকের টাকা ক্যাশ বাক্সে নিয়ে আসি অর্থাৎ ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে আমার কন্ট্রা এন্ট্রি হবে। আর এই দুইটা লেনদেনটাকে সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য তুমি মনে মনে জাবেদা করবা, জাবেদা করে উল্টো পাশে লিখে দিবা। যেমন তোমার এখানে স্পষ্ট লেখা আছে পাশে অফিসের প্রয়োজনে 10,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়। তাহলে অফিসের প্রয়োজনে মানে কারবারের জন্য, তাহলে কারবারের জন্য ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করছো, 10,000 টাকা। এটা তোমার কন্ট্রা এন্ট্রি। কীভাবে, ব্যাংকের টাকা কমলো ক্যাশ বাক্সে টাকা বাড়লো, কারণ তুমি ব্যাংকের টাকা কারবারে নিয়ে আসছো।
এখন এটাকে সঠিকভাবে তুমি নগদান বহিতে লিপিবদ্ধ করবা কিভাবে, এটা তুমি মনে মনে জাবেদা করো। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, জাবেদা কি? জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জাবেদাটাকে তুমি এখন বিপরীত ক্রমে লেখো, অর্থাৎ বিপরীতভাবে লেখো। তাহলে আমার কন্ট্রা এন্ট্রিটা কয় তারিখ? জুলাই মাসের 5 তারিখ। তাহলে আমি জুলাই 5 এখানেও লিখবো, এখানেও লিখবো জুলাই 5, তার মানে একই সাথে উভয় দিকে লিখবো। এখন ব্যাংক হতে যদি আমি উত্তোলন করি, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখন উল্টি লেখো। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাবকে তুমি ডেবিট দিকে লিখবে, মানে উল্টো দিকে। তাহলে ব্যাংক হিসাব তুমি লিখবা ডেবিট দিকে। এখন এটা যেহেতু বিশেষ লেনদেন, তাই তোমাকে খতিয়ান পৃষ্ঠায় লিখতে হবে সি। তুমি খতিয়ান পৃষ্ঠা, তার মানে এখানে ভাউচার নং এবং খতিয়ান পৃষ্ঠা ইন্ডিকেট করে দিতে হবে। তুমি ইংরাজি ক্যাপিটাল লেটারে সি লিখতে পারো, বা তুমি বাংলায় বর্ণ ক লিখতে পারো, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি বুঝাবে। এখন তুমি লিখলা ব্যাংক হিসাব, কত টাকা ব্যাংক হতে উত্তোলন করছো? 10,000 টাকা। এখন জাবেদা করে উল্টি কিন্তু ব্যাংক হতে উত্তোলন করা হলো, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি লিখলা ব্যাংক হিসাব ডেবিট পাশে। এখন ব্যাংক হিসাব ডেবিট দিকে লিখে এখন ব্যাংক লিখছো, তার টাকা লিখবা নগদের ঘরে। কত টাকা লিখবা? 10,000। মানে সব উল্টি। এখানে ব্যাংক লিখছো, তাই টাকা লিখবা নগদের ঘরে, কারণ তুমি তো ব্যাংক হতে উত্তোলন করলা, তোমার ক্যাশ বাক্সে টাকা বাড়লো, টাকা কমলো কোথায়? ব্যাংকে। তাহলে এখন তুমি ওইটাকে আবার ক্রেডিট দিকে লিখবা, জুলাই 5 লিখবা নগদান হিসাব। তার মানে জাবেদা করে উল্টি লিখবা। তাহলে আর জিন্দিগিতে তোমার কন্ট্রা এন্ট্রি ভুল হবে না, দিয়া খতিয়ানের ঘরে লিখবা সি। এখন নগদান লিখে টাকা কোথায় কমছে? তোমার ব্যাংকে। তাহলে নগদান লিখছো, টাকা লিখবা ব্যাংকে। সব উল্টি। তার মানে তুমি জাবেদা করে সব কিছু উল্টিয়ে লিখবা। জাবেদা করে যেমন জাবেদাটাকে উল্টিয়ে লিখবা, টাকাটাকে উল্টিয়ে লিখবা। ব্যাংক লিখলে নগদের ঘরে, নগদ লিখলে ব্যাংকের ঘরে। তাহলে জিন্দিগিতে তোমার কন্ট্রা এন্ট্রি ভুল হবে না। এখন 5 তারিখে আরেকটা লেনদেন আছে। 5 তারিখে কিন্তু 2টা লেনদেন আছে। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন। তুমি যখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 4,000 টাকা উত্তোলন করলা, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি না। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মানে কি? প্রতিষ্ঠানে 4,000 টাকা হ্রাস পাইছে, কারবারের 1 টাকাও আসে নাই, কারণ ব্যাংক থেকে উত্তোলন করছো মানে কি? প্রতিষ্ঠানের ব্যাংক মানেই প্রতিষ্ঠানে 4,000 টাকা কমে গেল, আর টাকা কে নিল? মালিক নিল। এটা কন্ট্রা এন্ট্রি হবে না? হবে না, এটা মালিকের ব্যক্তিগত উত্তোলন। এখন মালিক যে 4,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করলো, এই জন্য প্রতিষ্ঠানে কি হলো? 4,000 টাকা কমে গেল। তাহলে আমাদের নগদ লেনদেনের মূল বিষয়টা কি? যদি নগদ টাকা প্রাপ্তি হয় ডেবিট দিকে লিখবো, যদি নগদ টাকা প্রদান হয় ক্রেডিট দিকে লিখবো। তাহলে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করে বা ব্যাংক হতে উত্তোলন করে, তাহলে আমার নগদ টাকা কারবারে কমবে না বাড়বে? তাহলে অবশ্যই বলবো কমবে। তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো। আবার জুলাই 5 লিখে লিখবো উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব লিখে আমরা কই থেকে আমরা টাকা উত্তোলন করছি? ব্যাংক থেকে। কত টাকা উত্তোলন করছি? ব্যাংক থেকে আমরা দেখি 4,000 টাকা। এই যে ব্যাংকের ঘরে কমিয়ে দেব 4,000, ব্যাংক থেকে কমে গেছে। এরপরে 8, রিঙ্গো কোম্পানির নিকট হতে বাকিতে স্টোর সাপ্লাইজ ক্রয়। তাহলে এটা কিন্তু আমরা জাবেদা করছি, কারণ এটা নগদান বহিতে লিপিবদ্ধ হবে না, কারণ আমাকে বলছে যে লেনদেন নগদান বহিতে লিপিবদ্ধ হবে না তার জাবেদা করো। এটা কিন্তু ক্ষয়ে লিখে ফেলছি, কারণ এটা নগদ লেনদেন না। 14, প্রদেয় নোট স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ 35,000 টাকা। এটা কিন্তু আমাদের নগদ লেনদেন। দেখো, প্রদেয় নোট স্বীকৃতি প্রদানপূর্বক ব্যাংক হতে ঋণ গ্রহণ, তারপরে তুমি যে ব্যাংকে লেনদেন করো ওই ব্যাংক থেকে তুমি 35,000 টাকা ঋণ নিছো। ব্যাংক সেফটির জন্য কি করছে? তোমার কাছে স্ট্যাম্পে লিখিত নিছে, তারপরে প্রদেয় নোটের বিনিময়ে তুমি ঋণ নিছো। আর এটা যাবে দেখি, তুমি প্রদেয় নোটের বিনিময়ে যে ঋণ নিছো, তুমি লিখবা ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। এই ঋণ নামে আর দেখা যাবে না, ঋণের বদলে তোমাকে লিখতে হবে প্রদেয় নোট। তাহলে তুমি কিন্তু এখানে নগদ টাকা পাইছো, যেহেতু তুমি নগদ টাকা পাইছো তাহলে তোমাকে প্রাপ্তির দিকে লিখতে হবে। তাহলে প্রাপ্তির দিকে লিখবা জুলাই 14 লিখে লিখবা প্রদেয় নোট, কারণ তুমি প্রদেয় নোটের মাধ্যমে টাকা নিছো, এখানে আর ঋণ লেখা যাবে না। যদি প্রদেয় নোট লেখা না থাকতো তাহলে তুমি লিখতে ঋণ হিসাব। ওকে, তাহলে প্রদেয় নোটের বিনিময়ে কত টাকা ঋণ নিছো? 35,000 টাকা। যেহেতু ব্যাংক থেকে ঋণ নিছো আর ওই ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, তোমাকে ব্যাংক হাতে টাকা দেবে না, তোমার অ্যাকাউন্টেই জমা করে দেবে। তো তোমার অ্যাকাউন্টে বাড়বে 35,000 টাকা। এটা আধুনিক নিয়ম অনুযায়ী। ওকে, তুমি হাতে টাকা পাবা না, তোমার ব্যাংক টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবে। তার জন্য তোমার অ্যাকাউন্ট মানেই ব্যাংক হিসাব, তোমার ব্যাংকে প্রাপ্তি হবে 35,000 টাকা। মূল বিষয়টা আছে এটা। এরপরে 16, পণ্য বিক্রয় 35,000 টাকা। তুমি 35,000 টাকায় পণ্য বিক্রয় করছো। এই 35,000 টাকায় পণ্য বিক্রয় করে 25,000 টাকা পাইছো নগদে, অবশিষ্ট টাকা পাইছো চেকে। আমি যদি নগদে পাই আমার ক্যাশ বাক্সে টাকা বাড়বে, আমি যদি চেকে পাই আমার ব্যাংকে টাকা বাড়বে। তাহলে আমি 35,000 টাকায় পণ্য বিক্রি করছি, তারপরে আমি টাকা পাবো। তাহলে আবার আমি ডেবিট দিকে লিখবো 16, লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে আমরা নগদ কত পাইছি সেটা নগদের ঘরে লিখবো। নগদ পাইছি কত টাকা? 25,000 টাকা। মোট আমি বিক্রি করছি তো 45,000,
35,000 টাকায় বিক্রি করে নগদ পাইছি 25,000, অবশিষ্ট চেকে, তাহলে চেকে পাইছি 20,000, এটা লিখবো ব্যাংকের ঘরে। তার মানে যেহেতু আমাদের এখানে প্রাপ্তি তাই ডেবিট দিকে লিখলাম। এখানে মূল বিষয়টা নগদান বহিতে নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করব, প্রাপ্তি হলে ডেবিট দিকে, প্রদান হলে ক্রেডিট দিকে। আর এখানে একটা বিশেষ লেনদেন আছে কন্ট্রা এন্ট্রি, এটা উভয় দিকে আমরা লিখবো। ওকে, এরপরে আমরা দেখতেছি কি 18 প্রদেয় নোট স্বীকৃতি দিয়ে পণ্য ক্রয় করা হলো। এটা আমি বাকিতে পণ্য ক্রয় করছিলাম, এটা আমরা কিন্তু জাবেদা করছি। জাবেদা করছি কেন? কারণ এই লেনদেনটা নগদান বহিতে লিপিবদ্ধ হবে না। ক্ষয়ে বলছে যে লেনদেনগুলো নগদান বহিতে লিপিবদ্ধ হবে না সেগুলো জাবেদা করো। তাহলে 18 হয়ে গেছে। 24 দেনাদারের নিকট হতে 15,000 টাকা চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। আমরা আধুনিক নিয়মে কি জানি, যখনই কারো কাছ থেকে চেক পাই মানে আমার টাকা ব্যাংকে বাড়ছে, ক্যাশ বাক্সে না। তাহলে দেনাদারের কাছ থেকে 15,000 টাকা চেক নিছি, সেটা সঙ্গে সঙ্গে ব্যাংকে দিছি মানে আমার ব্যাংকে টাকা বাড়ছে, মূল কথাটা। তাহলে আমি 24 তারিখের জন্য টাকা পাইছি, তাহলে আমি ডেবিট দিকে লিখবো 24। দেনাদার মানে কিন্তু আধুনিক নাম প্রাপ্য হিসাব, লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব লিখে আমরা ব্যাংকের ঘরে লিখবো, চেক পাইছি মানে ব্যাংকের ঘরে। আবার বলাও আছে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, তারপরে টাকাটা আমার ব্যাংকে বাড়বে। কত টাকা বাড়বে? 15,000 টাকা ব্যাংকে বাড়বে। আমাদের এটা ডান। এরপরে কি বলা আছে 25-এ নগদে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। এই যে নগদে জীবন বীমার প্রিমিয়াম প্রদান করছি মানে আমার জীবন বীমা বলতে মালিকের ব্যক্তিগত উত্তোলন। এই জন্য আমার কারবার থেকে টাকা কমে গেছে, কারণ মালিকের জীবন বীমার টাকা কারবারের ক্যাশ বাক্স থেকে প্রদান করা হয়েছে, তাই ক্রেডিট দিকে লিখবো টাকা চলে গেছে জুলাই 25। এখন এটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, জীবন বীমা নামে দেখানো যাবে না। যদি লেনদেনে থাকে আয়কর প্রদান করা হলো, জীবন বীমা প্রদান করা হলো, এটাকে উত্তোলন নামে হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে হবে। যদি তুমি ওটা জীবন বীমা নামে আয়কর নামে হিসাবের বহিতে লিপিবদ্ধ করো তাহলে তোমার ভুল হবে, টিচার কেটে দিবে। তাহলে উত্তোলন হিসাব লিখে যেহেতু নগদে টাকা দিছো তাই ক্যাশ বাক্স থেকে কমাবা 2,500 টাকা। এটা আমাদের ডান। এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছিলো, আসলে এই 30 তারিখের লেনদেনটা হচ্ছে 31 তারিখের লেনদেন। 30 তারিখে আমাদের আরেকটা লেনদেন আছে, এটা আমি একটু বই থেকে বলতেছি। দেনাদার তামারার নিকট পাওনা 60,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল। এটা আমি আবার আরেকটু বুঝাই, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। 30 তারিখের লেনদেনটা বলতেছে যে আমি তামারার নামে একজন ব্যক্তির কাছে 60,000 টাকা পেতাম। এই তামারার একজন নামক ব্যক্তির কাছে এই যে 60,000 টাকা পেতাম, সে ছিল আমার প্রাপ্য হিসাব। এখন আমি সন্দেহ করতেছি যে যেহেতু প্রাপ্য হিসাব মানে তার কাছে যে আমি 60,000 টাকা পাই, এটা কিন্তু আমাদের মৌখিক পাওনা। প্রাপ্য হিসাবের বিপরীতে আমার কিন্তু আসলে সম্ভাবনা থাকে কিছু টাকা মাইর যাওয়ার, তার মানে আদায় না হওয়ার। কারণ এই 60,000 টাকা থেকে আমি যদি কিছু টাকা আদায় করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো না, কারণ প্রাপ্য হিসাব মানে এটা আমার অলিখিত পাওনা, আমি লিখিত ভিত্তিতে মানুষের কাছে পাবো না, এটা অলিখিত। ওকে, এখন আমি চিন্তা করতেছি যে তামারা আমার এই টাকাটা মেরে দিতে পারে, তখন আমি কি করলাম, এই 60,000 টাকার এগেইনস্টে একটা স্ট্যাম্প তৈরি করে তার কাছে সিগনেচার নিলাম। তার মানে এইটাই এখানে বলতেছে যে দেনাদার তামারার নিকট পাওনা বাবদ 60,000 টাকার নোটের স্বীকৃতি পাওয়া গেল। দেখছো বিষয়টা? তার মানে এখন কি করব আমরা, আমাদের দেনাদার মানে প্রাপ্য হিসাব ডেবিট ছিল, এটাকে বাদ দিয়ে তার কাছে আমি লিখিত নিচ্ছি, তাহলে এখানে জাবেদাটা আমার কি হয়েছে, প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তার মানে এই লেনদেনটা নগদ লেনদেন না, তাই আমরা ওই লেনদেনের জন্য ক্ষয়ে জাবেদা করছি। ওকে, কারণ এই লেনদেনটা নগদ লেনদেন না, কারণ জাবেদা দেখে দেখো নগদ বা ব্যাংক ডেবিট কি ক্রেডিট আছে। 30 তারিখে জাবেদাটা আমি কি করছিলাম, ক্ষয়ে আমরা লিখছিলাম প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। জাবেদায় যদি নগদ বা ব্যাংক থাকে তাহলে এটা নগদ লেনদেন, তাহলে এটা নগদান বহিতে বসবে, অন্যথায় নগদান বহিতে বসবে না। তাহলে 30 তারিখের লেনদেন এইটা ছিল, এইখানে বাই মিস্টেক আমার আসলে লিখতে আমি এড়িয়ে গেছি, তাই এটা আমি বই থেকে বলে দিলাম। আমি এইটা নগদান বহিতে লিপিবদ্ধ করবো না, এটা কিন্তু আমরা জাবেদা করছিলাম। কি জাবেদা করছিলাম? প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ডেবিট বা প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, তারপরে 30 তারিখ এই লেনদেনটাও নগদ লেনদেন না, কারণ 30 তারিখে বিজ্ঞাপন বিল 4,000 টাকা পরবর্তী মাসে পরিশোধ করব, তাহলে বিজ্ঞাপন খরচ এখানে আমি বকেয়া রাখছি। তাহলে এটার জন্য জাবেদা কি করছিলাম, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, বকেয়া বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট। তার মানে আমার আর এখানে কোনো লেনদেন নেই যেটা নগদান বহিতে আমি লিপিবদ্ধ করব, সব লেনদেন লিপিবদ্ধ করা হয়ে গেল। এখন আমার কি করার পালা, যোগ বিয়োগ করার পালা। এখন আমি যোগ বিয়োগটা করব কিভাবে, আমরা 2টা টাকার ঘরে যোগের দাঁড়িয়ে দেবো, ওই সোজায় আমি ক্রেডিট দিকে 2টা টাকার ঘরে যোগের দাঁড়িয়ে দেবো।
এখন আমরা দেখব ডেবিট দিকে প্রথমে নগদটা মিলাবো, নগদের সাথে নগদ, ব্যাংকের সাথে ব্যাংক। তাহলে আমার সারা মাসে নগদ প্রাপ্তিটাকে দেখব, প্রথমে 50,000 টাকা, 60,000 টাকা, তাহলে সারা মাসে নগদ প্রাপ্তি 85,000 টাকা। 85,000 টাকা লিখে সঙ্গে সঙ্গে এটা ক্রেডিট দিকে ট্রান্সফার করব। ঠিক তেমনইভাবে আমরা এখন ব্যাংকটা মিলাবো, এখানে 85 আর এখানে 15, তাহলে 85 আর 15 1 লাখ, আর এখানে 55,000, তাহলে 1,55,000 আসলে আমার ব্যাংকে প্রাপ্তি ছিল, আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্তি ছিল। এটা ক্লোজ করে দিব, এটা ক্লোজ করে দেব, সঙ্গে সঙ্গে এই পাশে নিয়ে যাব। এখন আমরা মাস শেষে জের বের করব। মাস শেষে জের বের করার জন্য কী করব, আমরা প্রাপ্তিটাকে যে ক্রেডিটে ট্রান্সফার করলাম এইখান থেকে সারা মাসে প্রথমে দিছি আমি 20,000 টাকা, তারপরে দিছি আমি 2,500 টাকা। তাহলে এখন আমি 85,000 টাকা থেকে যে 20,000 টাকা দিছি, তাহলে আমাদের আছে এইখানে 65,000 টাকা, আর 65,000 টাকা থেকে দিছি 2,500, তাহলে আমার এখন ক্যাশ বাক্সে মাস শেষে টাকা রয়ে গেছে 62,500 টাকা। তাহলে আমি মাস শেষে কিন্তু ক্যাশ বাক্সে সমাপনী জের বের করলাম। ঠিক তেমনইভাবে ব্যাংকের জের বের করি। ব্যাংকে ছিল 1,55,000 মোট প্রাপ্তি ছিল, সেখান থেকে আমি প্রদান করছি প্রথমে 5,000, তারপরে প্রদান করছি 10,000, তারপরে প্রদান করছি 4,000। তাহলে আমার ব্যাংকে এখন টাকা রয়ে গেছে মাস শেষে 1,36,000 টাকা। এইটাকে এখন আমরা মাস শেষে, তাহলে জুলাই 31 মাস শেষে এটাকে লিখবো আমি উদ্বৃত্ত সিডি। উদ্বৃত্ত সিডি লিখে আমরা এটাকে শেষ করে দেব। করে আমি যেই পাশে সিডি পাবো তার অপোজিট পাশে বিডি লিখে অঙ্ক শেষ করব। তাহলে আমি আবার লিখবো 2023, এই পাশে লিখবো জুলাইয়ের পর আগস্ট 1 লিখে আমরা লিখব উদ্বৃত্ত বিডি। উদ্বৃত্ত বিডি লিখে আমরা লিখব 62,500, আমরা লিখব 1,36,000। এটা আর ক্লোজ করব না, দিয়ে A to Z বক্স করে দেব। এইভাবেই আমরা মূলত নগদান বই শেষ করব। নগদান বই রিলেটেড বা আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্ক সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা থাকলো। তোমরা অবশ্যই পরবর্তী যে ক্লাসটা দিব সেটা দেখবে, এবং যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।